নমস্কার। কালকে যে দাবিটার জন্য আমি বিশেষ করে লাইভে এসেছিলাম, সেটা এখন শোনা যাচ্ছে যে সিআইডি ডিপার্টমেন্ট থেকে সেটা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। এটা একটা ভালো সাইন। আমার মতো শুধু আমার দাবির জন্য হয়েছে এমনটা কিছু নয়, অনেকেই এই দাবি করেছেন যারা একটু ভাবনা চিন্তা করে জিনিসগুলো দেখছেন। আর দ্বিতীয় কথা, যেটা মেন আজকে কথা, যেটা সকাল থেকে আমি শুনছি, আজকে যে সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়, তাকে আহ, যখন কোর্টে তোলা হলো, নিম্ন আদালতে তোলা হলো, সে সারা পুরো কেসটা জুড়ে সে বলতে শুরু করেছিল যে হ্যাঁ, আমি খুনটা করেছি বা আমি রেপটা করেছি, আমাকে ধরে ফেলেছো, ঠিক আছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। কিন্তু ফাঁসিটা দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে তো দিতে হবে। তো সেটা চলছিল এতদিন ধরে, পুলিশ তদন্ত করছিল, যা তদন্ত করতে পেরেছে, তারপরে সিআইডি তদন্তভার নিয়েছে এবং তারা সেটা করছিল। করতে করতে আজকে যখন নিম্ন আদালতে সঞ্জয় রায়কে তোলা হলো, সে সেখানে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয় রায়, এবং সে বলল যে আমার মাথার উপর প্রচুর চাপ, সো আমি আমি এই বিষয়ে আমি কিছুই করিনি। সে সম্পূর্ণ আদালতে দাঁড়িয়ে জিনিসটাকে ডিনাই করলো। কেন করলো? আমার প্রশ্ন হচ্ছে, কেন করলো? এটা কোনো প্রশ্ন হতে, এটা একটা বিশাল বড় প্রশ্ন। যে মানুষটা আজকে সারাটা এত 10-12 দিন, 14 দিন, 15 দিন ধরে, 10 দিন 12 দিন ধরে যে মানুষটাকে আমরা অ্যাকিউজ ধরেই নিলাম, যার একটা ছবি আমরা পোস্টারে ছাঁটিয়ে দিলাম যে এই হচ্ছে মেন কালপ্রিট, একে শাস্তি দেয়া হোক, এর ফাঁসি হোক, সবাই, গোটা গোটা রাজ্য, গোটা দেশ, দেশের বাইরে, সেই ব্যক্তি আজকে হঠাৎ করে এসে বলল কোর্টেতে দাঁড়িয়ে যে আমি এই কেসের সাথে যুক্ত নই বা আমি কিছুই করিনি। তা এখন কোশ্চেনটা হচ্ছে, কে করেছে? এবার যদি আমরা ফরেন্সিক যে তথ্য যেগুলো উঠে এসেছে বা যা কিছু ল্যাবরেটরি থেকে হয়ে এসেছে, ডিএনএ ফিএনএ যা কিছু, সেগুলো কিন্তু সমস্তটাই সঞ্জয়কে মার্ক করছে, যে নখের বলো, চুলের বলো, যা কিছু, সব কিছুই কিন্তু সঞ্জয়কে লোকেট করছে, তারা মার্ক করছে যে সঞ্জয় মেন অ্যাকিউজড। কিন্তু সঞ্জয় আজকে এসে কোর্টে বলল যে সে মেন অ্যাকিউজড নয়। তাহলে কে? তাহলে কে? আজকে এই আজকে আমাদের দেখার এই একটাই জিনিস, যে আজকে যে পলিগ্রাফ টেস্টটা হচ্ছে সেইটা কতটা সাকসেস পায় তার উপর বেস করে হচ্ছে। আই থিঙ্ক আমি জানি, যে তোমরাও জানো, অনেকেই জানো, সবাই জানো, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, সাথে আরও 4 জিইটি ডক্টর, তাদের মধ্যে 1-2জন মনে হয় সিনিয়রও আছেন, এবং তার সাথে আমার কাছে যেটা খবর এসছে বা আমি যেটা স্টাডি করে দেখেছি, যে সঞ্জয়ের যে বন্ধু, তিনিও সিভিক ভলেন্টিয়ার, তাকেও এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। এবার আমাদের কাছে প্রধান এবং একটাই জিনিস দেখার আছে, যে এই পলিগ্রাফ টেস্ট এটা করে আমরা কতদূর তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, যে পলিগ্রাফ টেস্টের যা রিপোর্ট আসবে, সে যদি বলেও ফেলে হ্যাঁ আমি এটা করে ফেলেছি, বা কারোর নামও যদি বলে ফেলে, সেটা কিন্তু আদালত সেটাকে মেনে নেবে না। আর্টিকেল 20 হিসাবে সেটাকে আদালত ধার্য করে না। তো সেই এখন সবাই বলবে যে তাহলে পলিগ্রাফ টেস্ট করে লাভটা কী হচ্ছে? অ্যাকচুয়ালি তো ওটা তো আদালত ধরে নেবেই না। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে নার্কোটিক টেস্ট, পলিগ্রাফ টেস্টের যে রেজাল্ট, সেটা আদালত কখনোই মেনে নেয় না। ভারতীয় সংবিধান সেটা মেনে নেয় না, সেটা অ্যাকসেপ্ট করে না, গ্র্যান্টেড নয়। গ্র্যান্টেড কোনটা? নার্কোটিক টেস্ট। সেটা গ্র্যান্টেড, 100% গ্র্যান্টেড নয়, কিন্তু আইনজীবীর কাছে বা যিনি তদন্ত করছেন যে সংস্থা, সিবিআই, সে যেই হোক না কেন, তাদের কাছে একটা
জায়গা থেকে যায়, তারা হাইকোর্টকে সেটা বলতে পারে যে একটা সায়েন্টিফিক মেথডে যে অ্যাকিউজড বা প্রাইম অ্যাকিউজ যেই আছে তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, সে নিজে এটা স্বীকার করেছে, সে যা দোষ করেছে সেটা স্বীকার করেছে। 40% বা 50% ক্ষেত্রে আদালত ওটা গ্র্যান্ট করে। কেন, নার্কোটিক টেস্টটা এমনই একটা টেস্ট যেটা ইন্ডিয়াতে হয়তো হার্ডলি, আমার কাছে যেটা আছে, অনলি 2বার ইউজ হয়েছে ইন ইন্ডিয়া। তো আমি ওই জিনিসটাই আগের দিন বলার চেষ্টা করেছিলাম যে নার্কোটিক টেস্ট এই কেসের ক্ষেত্রে খুব বড় একটা জায়গা খুলে দিতে পারে, কিন্তু সেটা তারা করলেন না। ঠিক আছে, পলিগ্রাফ টেস্ট অ্যাকচুয়ালি রুলস এটাই বলে যে প্রথমে নার্কোটিক টেস্ট করা যায় না বা করতে লাগে না। তো যেহেতু পলিগ্রাফ টেস্ট একটা প্রি টেস্ট হয়, পলিগ্রাফ টেস্টটা করার পর যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় সেক্ষেত্রে আরও ক্ল্যারিফিকেশনের জন্য আমরা নার্কোটিক টেস্টের দিকে যাব। আশা করব সিবিআই পলিগ্রাফ টেস্টের পরে নার্কোটিক টেস্টের দিকে যাবে, আমি আশা করব। আজকে গোটা রাজ্যে যে জিনিসটা হচ্ছে সেটা খুবই খুবই লজ্জাজনক। আজকে আসামে 14 বছরের একটা মেয়ে তাকে সে ব্রুটালি রেপড হয়েছে, তাকে মার্ডার করা হয়েছে। এবং ঠিক আছে, ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে যথেষ্ট সক্রিয় ছিল, একজনকে ধরেওছে, যাকে বলা হয় মার্ডার বা রেপের প্রাইম সাসপেক্ট, তাকে ধরা হয়েছে। অতঃপর আমরা কি দেখলাম? আজকে একটা জিনিসই দেখলাম। আমরা একটা কথা বলুন তো, আমরা যখন ছোট ছিলাম বা আমরা এখনও যে এই অবস্থায় আছি, বড় হয়ে গেছি, আমরা টুকটাক কিছু বলতে শিখেছি বা বুঝতে শিখেছি, যা কিছু, আমাদের যদি একটা ঘরে তালা বন্ধ করে রেখে দেয় একটা সাধারণ মানুষকে, যে কোনো একটা মানুষকে, সেই ঘরেতে যদি পালাবার জায়গা না থাকে সে কিভাবে সেখান থেকে পালায়? আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, সে পালানোটা কি করে তার পক্ষে সম্ভব হয়? সে পালালো কিভাবে? আজকে সেই প্রাইম অ্যাকিউজড, পুলিশ যারা তদন্ত করছিলেন, কর্তৃপক্ষ বা প্রশাসনের যারা, প্রাইম সাসপেক্ট করলো কি জেলের মধ্যে রাখা হয়েছিল তাকে, সে কি করলো? ওখান থেকে পালিয়ে গিয়ে সামনাসামনি কোথাও একটা নদী দেখতে পেয়েছে, ঝাঁপ দিয়ে দিল। হয়তো সাঁতার ফাঁতার জানতো না, ভয়ের চোটে ঝাঁপ মেরে দিয়েছে হয়তো, আর টপ করে গিয়েছে আর ঝাঁপ মেরে দিয়েছে, মরে গেছে, যেহেতু সাঁতার যায় না। এবার কি করবেন? একটা 14 বছরের মেয়ে রেপ হয়ে গেল, মেরে দেওয়া হলো, নৃশংসভাবে মারা হলো। অনেক জায়গায় দেখতে পাচ্ছি যেটা এই কেসেরই সমসাময়িক একটা কেস, মানে এরকমই টাইপের ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি রেপড হয়েছে। সেই রেপ হয়ে যাওয়া মেয়েটাকে যারা রেপ করলো বা যে রেপ করলো, যে প্রাইম অ্যাকিউজ, সে করলো কি, পুলিশের কাছে অ্যারেস্টেড হলো, পুলিশ তাকে জেলে ঢোকালো, লকআপে ঢোকালো, লকআপ থেকে সে পালিয়ে গিয়ে সে করলো কি, নদীতে ঝাঁপ মেরে, সাঁতার যায় না হয়তো, মরে টরে গেল। তারপর তাকে নদী থেকে তুলে আনালো। কি হয়েছে না, জেল থেকে পালিয়ে গেছে, লকআপ থেকে পালিয়ে গেছে, নদীতে ঝাঁপ মেরেছে, নদীতে সাঁতার ফাতার যায় না, ডুবে গিয়ে মরে গেছে। হোয়াট ইজ দিস? এটা একটা সিস্টেম। এটা সাধারণ মানুষের পক্ষে একটা জেল থেকে টুক করে বেরিয়ে গিয়ে নদীতে ঝাঁপ মেরে দেওয়াটা এটা একটা রিজন হলো? জেলের পাশেই কি নদী বইছিল নাকি? আজকে যে জায়গাটা আজকে তৈরি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আজকে সবাইকে মনে রাখতে হবে, এই জায়গাটা যে তৈরি হয়েছে এটা খুব একটা ভালো জায়গা তৈরি হয়নি। প্রত্যেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, যারা, আমি একটা খুব বড় কথা বলতে চাই, আমার ক্ষেত্রে যতটা প্রবলেমেটিক হয়ে যাবে জিনিসটা, আর 5টা মানুষের ক্ষেত্রেও হবে। যারা এই আন্দোলনটা রুখে দেওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও হবে, যারা আন্দোলনটা করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও হবেই। আজ না হয় কাল হবেই।
তো আমরা এমন একটা সমাজ কেন তৈরি করব না, আমরা এখন একটা এমন 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 একটা সমাজ কেন তৈরি করব না যেখানে আমরা সবাই সেফ থাকি? প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আমার একজন বন্ধু আজকে এই পোস্টটা করেছে, আমি একটু আগে দেখলাম, এরকমই আসামের ওই মেয়েটিকে নিয়ে। মানে কিছু বলার নেই। যাই হোক, আমরা যে পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল সেটা আজকে আই থিঙ্ক সেটা হচ্ছে, এবং সেটা সিবিআই সেটা বলেছে যে আমরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমরা ওই টেস্টটা করব না। আমরা এখন কি করব, আমরা আমাদের জায়গাতেই টেস্টটা করব। সেহেতু মেশিন নিয়ে আসা হয়েছে, টেস্ট হচ্ছে। আমি চাইব যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে, এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। আমি এটাই চাইব, আর কিছু চাইব না। আমি চাইব আমাদের যে সমাজ ব্যবস্থা, আজকে একটা কথা ছিল, আমরা পশ্চিমবঙ্গতে বসবাস করি, আমরা বড় হয়েছি, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। আজ থেকে 10-12 বছর আগে একটা কথা যেখানে প্রচলন ছিল, সেই জায়গা থেকে সেই কথাটা আজকে আর প্রচলিত নেই। কাউকে বললে লোকে হাসে। কি কথা বলুন তো? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভাবতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা গোটা ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। তো সেই জায়গাটা তো আমাদের কাজে লাগাতে হবে। আমরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লাম, একে তাকে পিটি দিলাম, কাউকে একটা দেখতে পেলাম আশেপাশে কেউ নেই, তাকে ধরে মেরে দিলাম, রেপ করে দিলাম, তারপরে বিচার বিভাগীয় তদন্ত শুরু হলো, তারপর একটা ফাঁসি হয়ে গেল, আমরা ভুলে গেলাম। কেন এরকমটা হবে? এরকমটা হবে কেন? এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেবল কোনোদিনই ছিল না। আর বাংলার ইতিহাসে কোনোদিনই এই সমস্ত জিনিসগুলো অ্যাকসেপ্ট করা হয়নি। আজকে মানুষ বদলে যায়নি, মানুষের মানসিক চিন্তাভাবনা বদলে গেছে। আজকে আমি 10 বছর আগে যেটা ছিলাম, আজকে 10 বছর পরে তো আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারি না। আমার কিছু চেঞ্জেস হয়, আমার শরীরে চেঞ্জেস হবে, আমার মাইন্ডে চেঞ্জেস হবে, আশেপাশের জিনিসপত্রগুলো দেখে আমার মাইন্ড চেঞ্জ হবে। সেগুলো তো হবেই, সেটা তো হতে বাধ্য। কিন্তু আমাকে সেই ওয়েতে চেঞ্জ হতে হবে যাতে আমি সমাজের পক্ষে ক্ষতিকারক না হয়ে যাই। আমাকে কেউ একটা মোটা টাকার করলো, একটা অফার করলো, আর আমি সেই দিকে গড্ডালিকায় গা ভাসিয়ে দিলাম, এটা একটা ভালো দিক নয়। আমার মনে হয় এটা একটা ভালো দিক নয়। আমরা সকলেই সচেতন এবং সচেতন সমাজের নাগরিক। আমাদের একটা নাম আছে, আমাদের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য আজকে ধুলোয় মিশে যাচ্ছে। আজকে কেউ কোনো কথা বলছে না ভয়ে। আমি সরকারকে, আমি প্রশাসনকে কোনো রকম এটা বলছি না যে তারা কিছু কাজ করেনি, এই করেনি, সেই করেনি। আমি ওসবের মধ্যে, রাজনীতির মধ্যে যাবই না। আমার কোনো উদ্দেশ্যই নেই যে আমি রাজনীতির মধ্যে ঢুকে এই সমস্ত কথাগুলো বলবো। যারা বলছে, আমারও তো দেখে লাভ নেই। কিন্তু যেটা বলবো, মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই জিনিসটাকে বন্ধ করতে হবে, এবং সেটা হিংস্রতার সাথে কখনোই নয়। ভারতের একটা সংবিধান আছে, আমরা সকলেই সংবিধান মানি। আজকে যারা সংবিধান মানে না, তাদের দেশের কি অবস্থা আমরা আশেপাশে দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারি। অনেকের আটা কেনার পয়সা নেই, অনেকের চাল কেনার পয়সা নেই, অনেক কিছু হচ্ছে বাইরে, অনেক কিছু হচ্ছে। কিন্তু আমরা কি করি? আমরা তো ভারতবাসী, আমরা তো ইন্ডিয়ান। গোটা পৃথিবীতে আমাদের একটা সুনাম আছে যে আমরা ইমোশনালি কানেক্টেড একে অপরের সাথে। এটাই কিন্তু মেন ব্যাপার। ইমোশনালি কানেক্টেড হওয়াটাই সবথেকে বড় ব্যাপার। ও আমার কেউ নয়, আমি ওর হয়ে কথা বলবো না। এটা একটা বাঙালির একটা ডিএনএ ঘটিত ব্যাপার হয়ে গেছে। আগে ছিল না।
স্বাধীনতার সময় ছিল না, আস্তে আস্তে বাঙালি এরকম হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত, কথা বলতে পারে না, ভয় পায়। ভয় পাবো কেন? আমি তো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি আইনের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি ব্যক্তি সমষ্টির কথা বলছি। ব্যক্তি সমষ্টির কথা বলছি, প্লাস মানুষের মস্তিষ্ক খচিত যে সমস্ত বুদ্ধিগুলো বেরোয় না, সেই সমস্ত বিষয়ের উপর কথা বলছি। আজকে আমরা করবো কেন? আমাকে আজকে ওকে দোষ দিতে হবে কেন? আমাকে আজকে তাকে দোষ দিতে হবে কেন? আমি দোষ দেবো কেন? জিনিসটা অনেক গোড়া থেকে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেভাবে মানুষ হয়েছি সেভাবে হয়তো সমাজ ব্যবস্থা চলেনি, অথবা আমরা সমাজ ব্যবস্থা যেভাবে চলেছে সেভাবে হয়তো আমরা মানুষ হতেই পারিনি ছোটোবেলা থেকে। সেই জন্য আমাদের মাথায় এই সমস্ত উল্টোপাল্টা চিন্তাভাবনা চলে আসে, যা হোক করে, যেদিক থেকে হোক। এগুলো বন্ধ করা দরকার। আমি সকলের কাছে অনুরোধ করব, সবাই শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করুন, অপেক্ষা করুন। যা ঘটনা, যা কিছু হচ্ছে, সিবিআই যা তদন্ত করছে, সেটা একটা তাদের নিজস্ব ওয়েতে তারা করছে, তাদেরকেও সময় দিতে হবে। হাইকোর্ট অনেক কথা বলেছে, সিবিআই অনেক কথা শুনেছি, সেগুলো আমি এখানে বলতে চাই না। এগুলো বললে এখন সেটা একটা রাজনৈতিক রং দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা সবাই শুনেছেন। আমাদের অপেক্ষা করতে হবে, পরিষ্কার কথা, আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি সরকারের কাছে, সিবিআই ডিপার্টমেন্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটাই আবেদন করব, যে জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। কেননা এতে বাংলার সাধারণ মানুষ, বাংলার রুগ্নপ্রায় মানুষ, পেশেন্ট যারাই থাকুক না কেন, সবাই কোনো না কোনোভাবে তারা হ্যাম্পার হচ্ছে তাদের লাইফ। আমি চাইব সবাই একসাথে এগিয়ে আসুন, এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। এবং সিবিআইয়ের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন অতি শীঘ্র কেসটা নিয়ে অতি শীঘ্র একটা ডকুমেন্ট জমা দেয়, বা আসল যে দোষী বা যারা দোষী, আজকে সঞ্জয় রায় যে কথাটা বলল, তারপরে তো মনে হচ্ছে যে মানে বিশাল কিছু একটা ব্যাপার, যে আমি করিনি কিছু, আমাকে আমার মাথার উপর প্রচুর প্রেশার, আমি কিছু করিনি। হ্যাঁ, তো কে করেছে? সে যদি না করে, তাহলে তাকে ধরা হলো কেন? সেটাও বিচার সাপেক্ষ, সেটা দেখতে হবে। আস্তে আস্তে তারা দেখছে, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এরকম লাপালাপি করলে হবে না, যে এই করে ফেলবো, এই ভেঙে ফেলবো, ওকে ধরে ফেলে পিটিয়ে দেবো, ওরকম করলে হবে না। আমরা সচেতন একটা সমাজের মানুষ। আন্দোলন হচ্ছে, আন্দোলন হতে দিন, শান্তিপূর্ণ আন্দোলন অবশ্যই। আমি হিংসার দিকে যাব না কোনো দিনই, এটা আমাদের এর বাইরে। শান্তিপূর্ণ আন্দোলন হতে দিন। তবে বিচার সাপেক্ষ ব্যাপার, যেহেতু বিচার বিভাগের ভেতরে অন্তরে যেগুলো যা কিছু হচ্ছে, সেগুলো তো আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না। প্রবলেমটা তো হচ্ছে এটাই। সিবিআই, পুলিশ প্রশাসন কি করেছে, মিডিয়াতে অনেক কিছু শুনছি, আমি যাবই না ভেতরে। সিবিআই, পুলিশ প্রশাসন একটা নির্দিষ্ট তাদের ওয়েতে তহকিকাত করেছে বা ইনভেস্টিগেশন করেছে, সিবিআই এখন করছে। তাহলে আমাদেরকে তাদের সময় দিতে হবে। তারা তো ভগবান নয়, পট করে কাউকে একটা ধরে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তাকে তো প্রমাণ করতে হবে, তো করার জন্য সময় লাগে, হঠাৎ করে তো হয় না। তবে যা জিনিস ঘটেছে, এই জিনিস আমাদের কিন্তু কাম্য কোনো দিনই ছিল না। আমরা কোনো দিনই ভাবতে পারিনি কলকাতা আরজিকর হসপিটালের ভেতরে একজন কর্মরত মহিলা ডাক্তারকে অমানবিকভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, এবং তিনি যৌন নিগ্রহের শিকারও হয়েছেন। এটা আমাদের কোনো দিনই কাম্য ছিল না। একটা সভ্য সমাজ কোনো দিন এই সমস্ত জিনিস কাম্য করে না। আজকে বলতে খারাপ লাগছে, সেই জিনিসটা কলকাতার বুকেতেই হয়েছে। যাই হোক, অনেক কথা বললাম। এখন আমাদের একমাত্র চোখ বা নজর, যেটাকে বলা যায়, থাকবে কোন দিকে,
আই থিঙ্ক আজকে সন্ধেবেলা এইসব সব পলিগ্রাফি টেস্ট হবে, পলিগ্রাফ টেস্ট হচ্ছে। দেখা যাক কালকের দিনটা কি হয়। কালকের দিনে ততক্ষণ আমরা ওয়েট করি। আইন ব্যবস্থা যতই হোক, আইন ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে। এরকম লাফালাফি করলে হবে না। আইন ব্যবস্থা কারোর না কারোর উপরে তো ভরসা করতেই হবে। আমি 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 মেনে নিচ্ছি যে আমি বিশাল প্রোটেস্ট করছি, বিশাল আন্দোলন করছি, আমি পুলিশকে মানছি না, সরকারকে মানছি না। কাকে মানছি? আমি তো একা দেশ চালাতে পারবো না। কাউকে না কারোর না কারোর উপর তো আমাকে বিশ্বাস করতেই হবে। সেটা একটা সভ্য সমাজের তো সেটাই বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওই জন্য বিশ্বাস করুন, অপেক্ষা করুন। আমি ড্যাম শিওর যে যারা অপরাধী তারা অবশ্যই শাস্তি পাবে। আজকে এইটুকুনি বলে আমি আমার লাইভ শেষ করলাম। আগামীকাল আমি আবার সন্ধ্যে 7টার সময় আসব। আপনাদের যদি কিছু বলার থাকে, বা আমি যদি কোনো ভুল ভ্রান্তি কথা বা এমন কিছু কথা, সমাজবিরোধী কথা যদি বলে থাকি, আমি আশা করি না সেটা আমি বলেছি। যদি আপনাদের মনে হয় সেটা আমাকে প্লিজ মেনশন করবেন, আমি সেটা রেকটিফাই করে নেব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।